আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং টিউটর জিন্নাত স্যার আজকে আপনাদের সাথে হিসাব বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করার জন্য। এটা আপনার এসএসসি এবং এইচএসসি সকলের জন্য প্রযোজ্য। ইভেন যারা অ্যাকাউন্টিং বোঝেন না, একদম অন্য কোনো গ্রুপে পড়াশোনা করেন, মানবিকে হতে পারে সায়েন্সে, তারাও যদি এই ভিডিওটা দেখেন, আশা করি আপনার অ্যাকাউন্টিং এর বেসিক সম্পর্কে একটা ধারণা আপনার চলে আসবে যে আসলে অ্যাকাউন্টিং এ কি করা হয়, কিভাবে ডেবিট হয়, কিভাবে ক্রেডিট হয়, কেন ডেবিট হলো, কেন ক্রেডিট হলো, এই কিছু মোটামুটি একটা ধারণা ইনশাল্লাহ পাবেন আশা করি। এই জন্য আমি নাম দিয়েছি এইচএসসি অথবা এসএসসি বেসিক হিসাব বিজ্ঞান। আচ্ছা, তো এখন আমরা এখানে কিছু বিষয় লিখছি, সেটা হচ্ছে সম্পদ এবং ব্যয়। সেটা যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট এবং হ্রাস পেলে ক্রেডিট। আর এখানে আয়, দায়, মালিকানা সত্ত্ব, এই তিনটে বিষয় যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। জাস্ট একটু মনে রাখবেন এটা, যে এই দুইটা যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। সেম ভাবে এখানে যে তিনটা লেখা হয়েছে আয়, দায়, মালিকানা সত্ত্ব, এগুলো হচ্ছে একটা হিসাব। ওকে, এই হিসাবগুলো আয়, দায় এবং মালিকানা সত্ত্ব, এই তিনটা হিসাবের কোনোটা যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। তো এইগুলো ছিল আমাদের একটা বেসিক ধারণা, এটা একটু মাথায় রাখবেন। এরপরে একটা লেনদেন অ্যানালাইসিস করবো। তো আমরা যেটা জানি যে হিসাব বিজ্ঞানে লুকাপেসের একটা দুতরফা দাখলা পদ্ধতি আবিষ্কারের মাধ্যমে আমাদের যে লেনদেনের সততা সেটা যাচাই করার একটা পদ্ধতি আবিষ্কার করেছিল। তো সেখানে এভাবে ছিল যে একটা সমীকরণ থাকবে, সেই সমীকরণে দুইটা পক্ষ থাকবে, একটা ডেবিট পক্ষ, একটা ক্রেডিট পক্ষ। তো দুইটা পক্ষ অবশ্যই কি হবে, সমান হবে। আবার বলছি, একটা ডেবিট পক্ষ, একটা ক্রেডিট পক্ষ, দুইটা পক্ষ সবসময় কি থাকবে, সমান থাকবে। তো আমরা এই সমীকরণটা এভাবে জানতাম যে একটা সমীকরণ থাকে এ সমান সমান এল প্লাস ওই। এটা হচ্ছে হিসাব সমীকরণের মৌলিক যে সমীকরণটা হিসাবের, এটা এ সমান সমান এল প্লাস ওই, অর্থাৎ অ্যাসেটস সমান সমান লায়াবিলিটি যোগ অনার্স ইকুইটি, সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। এখন এই সমীকরণের মাধ্যমে আমরা কিছু লেনদেন অ্যানালাইসিস করব, যেটা কেন ব্যয় হলো, সরি কেন ডেবিট হলো, কেন ক্রেডিট হলো। দেখেন, আমরা যদি বলি এরকম যে একটা লেনদেন লিখি যে মিস্টার কামাল নগদ 20,000 টাকা ও 50,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করলেন। এখন দেখেন, কারবার যখন শুরু করলেন নগদ 20,000 টাকা এবং 50,000 টাকার আসবাবপত্র নিয়ে, ধরেন এটা ছিল একটা কারবার, এটা একটা কারবার, এই কারবারে এখন কিছুই নেই, একদম ফাঁকা। হ্যাঁ, একদম ব্যবসা শুরু করছে, কোনো প্রকারের পুঁজি নাই। এখন যদি ব্যবসাটা সে শুরু করে, এই মিস্টার কামাল কারবারের ভিতরে নগদ টাকা আনলো কত, 20,000 টাকা নগদ আনলো। আচ্ছা, আর 50,000 টাকা কি আনলো, আসবাবপত্র। আমরা জানি আসবাবপত্র একটা সম্পদ, নগদ একটা সম্পদ। তো যেহেতু নগদ এবং আসবাবপত্র দুটো সম্পদ আনছে, প্রতিষ্ঠানে আগে কিন্তু কিছুই ছিল না, একদম ব্ল্যাঙ্ক ছিল। এখন যেটা দেখা গেল যে দুইটা সম্পদ যখন প্রতিষ্ঠানে নিয়ে আসলো, তখন প্রতিষ্ঠানে দুইটা সম্পদ বৃদ্ধি পাইছে। আমরা জানি সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, সেই জন্য আমরা যেটা করবো, নগদান হিসাবটাকে কি করব, ডেবিট করব। আচ্ছা, ওকে। আরেকটা কি, আসবাবপত্র নামক সম্পত্তি বৃদ্ধি পাইছে, এই জন্য আসবাবপত্র হিসাবটাকে ডেবিট করব। আচ্ছা, অপরদিকে দেখেন তো, এই যে টাকাটা সে ব্যবসা মূলধন আকারে আনছে। আমরা সবসময় মনে রাখবেন যে এক তারিখে যে সম্পদগুলো নিয়ে ব্যবসা শুরু করবে, সেগুলো কারবারে মূলধন হিসেবে আসে। এই জন্য এই যে টাকাটা, এটা কারবারে একটা মূলধন পুঁজি আকারে আনছে। যেহেতু মূলধন আকারে আনছে, মূলধনটা বৃদ্ধি পাবে, মূলধন হিসাবটা ক্রেডিট। ক্রেডিট, একটু আগে বলছিলাম যে মালিকানা সত্ত্ব, মূলধনটা একটা মালিকানা সত্ত্ববোধক হিসাব। যেহেতু মূলধন বৃদ্ধি পাইছে, আর আমরা যদি মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, এই জন্য মূলধন হিসাবটা ক্রেডিট করছি। এখন আমরা যদি 20,000 আর 50,000 যোগ করি, তাহলে আমাদের টোটাল 70,000 টাকা আসবে। এটা হচ্ছে আমাদের টোটাল অ্যাকাউন্ট। দেখেন, আপনাদেরকে বলছি যে এ সমান এল প্লাস এই, অর্থাৎ সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব হবে। দেখেন, এটা হচ্ছে এ এর কাজ, এই দুইটা হচ্ছে সম্পদ, আর এটা হচ্ছে মালিকানা সত্ত্ব। সুতরাং এখান থেকে দেখা যাচ্ছে যে এ সমান সমান এল প্লাস ওই মিলে গেছে। এটাকে আমরা এভাবে লিখতে পারি, এল প্লাস ওই। দেখেন তো, নগদ কত, 20,000 না, 20,000 টাকা বৃদ্ধি পাইছে, 50,000 টাকা আগে কত, এটা একটা সম্পদ। আচ্ছা, এবার টোটাল বৃদ্ধি পাইছে কত টাকা, 70,000 টাকা।
এখানে দেখেন দায় কিছুই দেওয়া নাই, শুধু এই দুটো মিলে মূলধন দিতে পারছে কত, 70,000 টাকা। তাহলে আমরা যদি নামাই, দেখেন তো এই পাশে 0, 70,000 টাকা। দেখেন তো এই অংশটা আর এই অংশটা সমান হয়ে গেছে। তো এই হিসেবে হচ্ছে আমাদের বেসিক কথা, যে সবসময় সম্পদ সঙ্গে দায় যোগ মালিকানা সত্ত্ব অবশ্যই সমান হতে হবে। আর যদি কোনো কারণে এই দুইটার অ্যামাউন্ট বৃদ্ধি পায় তাহলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। এই তিনটা কোনো একটা অ্যামাউন্ট বৃদ্ধি পেলে ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। আচ্ছা, এরপর যদি আমরা 2 নম্বরটা যদি বলি এরকম, নগদে পণ্য ক্রয় 5,000 টাকা। দেখেন, পণ্য যখন ক্রয় করি, ক্রয় একটা ব্যয়, প্রতিষ্ঠানের জন্য ক্রয় একটা ব্যয়। আবার বলছি, ক্রয় সবসময় প্রতিষ্ঠানের জন্য একটা ব্যয়, বিক্রয় সবসময় প্রতিষ্ঠানের জন্য একটা আয়। তাহলে যেহেতু পণ্য ক্রয় করছে, প্রতিষ্ঠানটা ব্যয় বৃদ্ধি পেয়েছে, আর ব্যয় বৃদ্ধি পেলে আমরা জানি কি, ডেবিট। এই জন্য ক্রয় হিসাবটা কি করব, ডেবিট করব। আর পণ্য যখন নগদে ক্রয় করি, আমরা জানি প্রতিষ্ঠান থেকে নগদ টাকা কমে যায়। আবার বলছি, পণ্য নগদে ক্রয় করলে অবশ্যই প্রতিষ্ঠান থেকে নগদ টাকা কমে যাবে। নগদ টাকা যেহেতু একটা সম্পদ, সম্পদ যখন হ্রাস পায় তখন হয় ক্রেডিট। এই জন্য নগদান হিসাবটা ক্রেডিট করবেন। তাহলে 5,000 টাকা 5,000 টাকা দিয়ে দেবেন, শেষ। এখন যদি চিন্তা করেন যে এই সমীকরণটা আমি মিলাবো, সেক্ষেত্রে দেখেন এ সমান সমান এল প্লাস ওই, এটাকে যদি আমি বিশ্লেষণ করি, নগদ টাকা কমে গেছে, এই জন্য এখান থেকে মাইনাস করবো 5,000 টাকা। আচ্ছা, এবার এই যে ক্রয়, ক্রয় হচ্ছে একটা ব্যয়। আর আমরা জানি, যদি ব্যয় বৃদ্ধি পায় তাহলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। আবার বলছি, ব্যয় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। মালিকানা সত্ত্ব হ্রাস পায় কখন, ব্যয় বৃদ্ধি পেলে। তার মানে এই যে এটা হচ্ছে মালিকানা সত্ত্ব, এটা হ্রাস পাবে হচ্ছে 5,000 টাকা, যেহেতু ব্যয় বৃদ্ধি পাইছে এই জন্য মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। তাহলে দেখেন তো, এখান থেকেও 5,000 টাকা হ্রাস পেল, এখান থেকেও 5,000 টাকা হ্রাস পেল। তার মানে দুই পাশ থেকে সমান অঙ্কের টাকা হ্রাস পেয়েছে। অতএব এই সমীকরণটা, দুই পাশ থেকে 5,000 যেহেতু হ্রাস পেয়েছে, সমীকরণটা ডেবিট পাশ আর ক্রেডিট পাশ সমান আছে। আচ্ছা, এখন এই যে মালিকানা সত্ত্ব, ওই এটাকে আমরা বলি মালিকানা সত্ত্ব। এটা আবার কিভাবে বৃদ্ধি আর হ্রাস পায় দেখেন, যদি আপনার ব্যয় বৃদ্ধি পেলে হ্রাস পায়, একটা হচ্ছে উত্তোলন যদি হয় হ্রাস পায়, অর্থাৎ এই মালিকানা সত্ত্ব কমই বা বিয়োগ করা লাগে মালিকানা সত্ত্ব থেকে, এই দুইটা উপাদানের বৃদ্ধির কারণে। অপরদিকে যদি প্রতিষ্ঠানের আয় বৃদ্ধি পায়, এখানে লিখি প্রতিষ্ঠানের আয় বৃদ্ধি পেলে যেটা হয়, আয় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, অর্থাৎ মালিকানা সত্ত্বতে যোগ করা হয়। আর যদি মূলধন বৃদ্ধি পায়, অর্থাৎ নতুন করে কোনো বিনিয়োগ যদি আসে, তাহলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায় বা মালিকানা সত্ত্বের সাথে যোগ করা লাগে। যেহেতু এইখানে আমাদের করা একটা ব্যয়, ব্যয় বৃদ্ধি পাইছে, কারণ পণ্য করা করলে প্রতিষ্ঠানের ব্যয় বৃদ্ধি পায়। আর ব্যয় বৃদ্ধি পেলে আমরা কি শিখছি, মালিকানা সত্ত্ব হ্রাস পায়, অর্থাৎ মালিকানা সত্ত্ব থেকে বিয়োগ করা লাগে, যেন মালিকানা সত্ত্বকে কমা দিচ্ছে। এই সাইন দ্বারা বিয়োগ বোঝায় অ্যাকাউন্টিং এর ভাষায়। তো এখন আমরা আরেকটা উদাহরণ দিতে পারি। এটা হচ্ছে ব্যাংকে নগদ জমা 3,000 টাকা। তো দেখেন, ব্যাংকে যখন নগদ টাকা জমা দিই, প্রতিষ্ঠান থেকে নগদ টাকা কমে যায়। নগদ টাকা একটা সম্পদ, সম্পদ হ্রাস পেলে হয় ক্রেডিট। আর ব্যাংকে যখন জমা দিই, ব্যাংকে টাকা বৃদ্ধি পায়। ব্যাংক একটা সম্পদ, ব্যাংকে টাকা বৃদ্ধি পাইছে মানে সম্পদ বৃদ্ধি পাইছে, ডেবিট। তাহলে ব্যাংকে টাকা জমা দিয়েছে মানে ব্যাংক নামক সম্পদ বৃদ্ধি পাইছে, এই জন্য ব্যাংক হিসাবটা হচ্ছে ডেবিট। নগদ টাকা কমে যায়, এই জন্য নগদ একটা সম্পদ, সম্পদ হ্রাস পাইলে ক্রেডিট। যেহেতু নগদ সম্পদ হ্রাস পেয়েছে, এই জন্য নগদান হিসাব ক্রেডিট, 3,000 টাকা। এটা হচ্ছে একটা সমীকরণের ব্যাপারটা, লেনদেনের হিসাবটা। এখন যদি আমরা সমীকরণে যাই, এই সমীকরণে দেখেন সম্পদ একবার বৃদ্ধি পাইছে, এই জন্য ডেবিট করছে, মানে সম্পদ বৃদ্ধি পাইলে আমরা কিন্তু এর সাথে প্লাস করা লাগে, 3,000 টাকা প্লাস করে দিলাম। আবার সম্পদ নগদ টাকা হ্রাস পেয়েছে, আবার 3,000 টাকা মাইনাস করে দিই। তাহলে যেটা হলো যে এখানে 0,
তার মানে এই পুরো অংশটাও জিরো জিরোই রয়েছে, কারণ এখানে তো কোনো কিছু বাড়েও নেই কমেও নেই, এখানে তো একবার প্লাস হইলো একবার মাইনাস হইলো, আলটিমেটলি থাকলো কি জিরো। সুতরাং যেহেতু কোনো পাশে বৃদ্ধি পায় নাই কোনো পাশে হ্রাস পায় নাই, আলটিমেট রেজাল্ট জিরো। অতএব এই সমীকরণটা এখন পর্যন্ত ঠিক আছে, দুই পাশে সমান আছে। আর যদি কোনো কারণে এই পাশে বাড়তো এই পাশে কমতো তাহলে এলোমেলো হয়ে যেত, এমন কোনো কিছুই ঘটে নাই। আচ্ছা, এখন আমরা আরেকটা দেখি 4 নম্বরে, ব্যাংক হতে নগদ উত্তোলন। দেখেন ব্যাংক থেকে যখন উত্তোলন করছি, তাহলে নগদ টাকা যেহেতু উত্তোলন করছে, প্রতিষ্ঠানের টাকা বৃদ্ধি পাইছে, নগদ টাকা একটা সম্পদ, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, নগদান হিসাব ডেবিট। আর ব্যাংক থেকে যেহেতু টাকা উত্তোলন করছি, ব্যাংকের টাকা কমছে, সম্পদ হ্রাস পেলে হয় ক্রেডিট, যেহেতু ব্যাংকের টাকা কমছে মানে ব্যাংক হিসাবটা ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আচ্ছা, এই হচ্ছে কাজটা। সো আমরা এভাবে করেই আরো কতগুলো ক্লাস দেব, সেই ক্লাসগুলোর মাধ্যমে আমরা যেটা করব যে লেনদেনটা বিশ্লেষণ এবং কেন সম্পদ বৃদ্ধি পেলো, কেন মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলো, এই প্রত্যেকটা বিষয় ধারাবাহিকভাবে ক্লাসের মাধ্যমে মানে ভিডিও ক্লাসের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো আর কি। সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।